ইরা জানত রাত তার সবচেয়ে বড় শত্রু। দিনের আলোয় সে নিজেকে সামলে রাখতে পারে, মানুষের সামনে স্বাভাবিক থাকে। কিন্তু রাত নামলেই তার বুকের ভেতর জমে থাকা শূন্যতা ধীরে ধীরে কথা বলতে শুরু করে। স্বামীর মৃত্যুর পর প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে কেউ তাকে ছুঁয়েও দেখেনি, কিন্তু তার শরীর ভুলে যায়নি স্পর্শ কাকে বলে। শহরের প্রান্তে এই পুরনো অ্যাপার্টমেন্টটা সে ইচ্ছা করে নিয়েছে। এখানে কেউ প্রশ্ন করে না কে সে, কেন একা, কিছুই না। প্রথম কয়েক রাত ঠিকই ছিল, কিন্তু তারপর এক অদ্ভুত অনুভূতি শুরু হল। ইরা টের পেতে লাগল রাতে কেউ যেন তার দরজার ওপাশে দাঁড়িয়ে থাকে। শব্দ নেই, কিন্তু উপস্থিতি স্পষ্ট। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা সেই নীরবতা তার শরীরের ভেতর অজানা কাঁপুনি ছড়িয়ে দিত। এক সকালে সিঁড়িতে সে একজন লোককে দেখল। নাম নাভিদ, বয়স প্রায় ৩৫, চেহারায় ক্লান্তি, চোখে এমন গভীরতা যেন অনেক কিছু দেখেছে, অনেক কিছু হারিয়েছে। নাভিদ খুব সাধারণ গলায় বলেছিল, আপনি নতুন এসেছেন? এরা মাথা নাড়ল। না, আমি এখানে থাকি। নাভিদ একটু থেমে বলল, তবুও আপনার ঘরে রাতে আলো জ্বলে না। এই কথায় ইরার বুক কেঁপে উঠেছিল। সে নিশ্চিত ছিল সে কখনো বলেনি যে রাতে সে ঘুমাতে পারে না। সেই রাতেই আবার দরজার বাইরে সেই অনুভূতি, এবার আরও কাছে। ইরা দরজার সামনে দাঁড়িয়ে রইল, খুলল না। কিন্তু প্রথমবারের মতো তার ভয় লাগল না, তার ভেতরে বরং একটা অদ্ভুত টান জন্ম নিল। পরদিন নাভিদকে সে প্রশ্ন করল, আপনি রাতে কি করেন? নাভিদ হালকা হাসল, আমি শুনি। কি শোনেন? মানুষের নিঃশ্বাস। যারা একা থাকে তাদের নিঃশ্বাস আলাদা। এই কথাটা অস্বস্তিকর হওয়া উচিত ছিল, কিন্তু ইরার বুকের ভেতর কেমন যেন গরম লাগল। দিনের পর দিন কথা বাড়তে লাগল, কখনো সিঁড়িতে, কখনো বারান্দায়। কথাগুলো খুব সাধারণ, কিন্তু চোখে চোখ পড়লেই নীরবতা ভারী হয়ে যেত। এক রাতে বিদ্যুৎ চলে গেল, পুরো বিল্ডিং অন্ধকার। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ইরা জানত এটা নাভিদ। দরজা খুলতেই নাভিদ বলল, আপনি কাঁপছেন। ইরা শান্ত গলায় বলল, কারণ আমি একা। নাভিদ ভেতরে ঢুকল, দরজা বন্ধ হল। ঘরে আলো নেই, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের ছায়া। দুজনের মাঝে অল্প দূরত্ব, কিন্তু সেই দূরত্বে বাতাস ভারী। নাভিদ ধীরে বলল, আপনি কি জানেন, কিছু সম্পর্ক স্পর্শ ছাড়াই শরীরের ভেতর ঢুকে পড়ে। ইরার গলা শুকিয়ে গেল, সে কোনো উত্তর দিল না। নাভিদ আরেকটু কাছে এলো, এতটাই কাছে যে ইরা তার শরীরের উষ্ণতা টের পেল, কিন্তু কোনো স্পর্শ নেই। এই না ছোঁয়ার অনুভূতিটাই ইরার ভেতরের সব নিয়ন্ত্রণ ভেঙে দিচ্ছিল। সেই রাতের পর নাভিদ নিয়মিত আসতে লাগল, কখনো কথা, কখনো নীরব বসে থাকা। এরা বুঝতে পারছিল সে আসক্ত হয়ে পড়ছে। এক রাতে সে প্রশ্ন করল, তুমি আসলে কে? নাভিদ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যাকে তুমি চাইছ। এই উত্তরটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এরা পিছাল না। পরদিন সকালে বাড়িওয়ালার সাথে কথা বলতে গিয়ে ইরার মাথায় যেন বাজ পড়ল। বাড়িওয়ালা বলল, এই নামটা আবার বলুন তো। নাভিদ লোকটা দীর্ঘশ্বাস ফেলল, ম্যাডাম, এই নামের একজন লোক 5 বছর আগে এই ফ্ল্যাটেই মারা যায়, একজন একা নারীর প্রেমে পড়ে। এরার বুক ধক করে উঠল। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়াল, ঘাড়ে এখনও কারো নিঃশ্বাসের উষ্ণতা। হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, এখনও কি তুমি ভয় পাচ্ছ? এরা চোখ বন্ধ করল, ধীরে বলল, না, এখন আর না। এরা চোখ বন্ধ করেই বুঝতে পারছিল নাভিদ চলে যায়নি। ঘরের বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়ার সময় বুকের ভেতর অদ্ভুত চাপ। এই চাপ ভয় নয়, এটা প্রত্যাশা। সে ধীরে ঘুরে দাঁড়াল, ঘরে কেউ নেই, কিন্তু আয়নার ভেতর একটা ছায়া খুব স্পষ্ট, নাভিদের চোখ। এরা ফিসফিস করে বলল, তুমি যদি সত্যি, তাহলে আমাকে একা ছেড়ে গেলে কেন? আয়নার ছায়াটা নড়ে উঠল, কারণ তুমি তখনও আমাকে ডাকোনি। এই কণ্ঠস্বর ইরার মেরুদণ্ড বেয়ে নেমে গেল, তার শরীর কেঁপে উঠল। তবুও সে পালাল না, কারণ সত্যিটা সে নিজেও জানত। সে ভয় পাওয়ার চেয়ে
এই উপস্থিতিটাকে চাইছে বেশি। সেই রাত থেকে ইরার জীবন বদলে যেতে লাগল। দিনে সে স্বাভাবিক, কিন্তু রাত নামলেই ঘরের ভেতর অদ্ভুত নীরবতা জমে ওঠে। কখনো মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, কখনো মনে হয় বিছানার পাশে কেউ বসে আছে। এক রাতে ইরা সাহস করে বলে ফেলল, এভাবে আর না, তুমি যদি থাকো সামনে এসো। ঘরের বাতাস কেঁপে উঠল। ধীরে ধীরে নাভিদের অবয়ব স্পষ্ট হল। এই প্রথম ইরা তাকে পুরোপুরি দেখল। চেহারায় সেই ক্লান্ত সৌন্দর্য, চোখে গভীরতা, কিন্তু এবার তার চোখে একটা তীব্র ক্ষুধা। নাভিদ বলল, তুমি জানো আমি কেন ফিরে এসেছি? এরা গলা শক্ত করে বলল, কারণ তুমি অসম্পূর্ণ ছিলে। নাভিদ হালকা হাসল, আর তুমি? এরা চোখ নামিয়ে বলল, আমিও। এই একটা শব্দ দুজনের মাঝের সব দেয়াল ভেঙে দিল। নাভিদ খুব কাছে এলো, এত কাছে যে ইরা তার উপস্থিতির তাপ অনুভব করতে পারল। এখনও স্পর্শ নেই, কিন্তু এই না ছোঁয়ার মধ্যেই ইরার শরীর বিদ্রোহ শুরু করল। নাভিদ ধীরে বলল, আমি যদি তোমাকে ছুঁই, তুমি আর আগের মতো থাকতে পারবে না। ইরা চোখ তুলে তাকাল। আমি আগের মতো থাকতে চাই না। এই কথাটা নাভিদের মুখের হাসি মুছে দিল। তার চোখ অন্ধকার হয়ে গেল। তুমি জানো না ভালোবাসা আর অভিশাপের পার্থক্য কতটা কম। ইরা এক পায়ে গিয়ে এলো। এইবার দূরত্ব আর থাকল না, স্পর্শ হল, হালকা, ঠান্ডা, কিন্তু ভেতরটা জ্বালিয়ে দেওয়ার মতো। ইরার শ্বাস আটকে গেল। তার মনে হল এই স্পর্শ সে আগেও চেনা। নাভেদ তার কানে ফিসফিস করে বলল, তুমি আমাকে ডেকে এনেছ। ইরা চোখ বন্ধ করে বলল, তাহলে থেকো। এই এক শব্দে ঘরের আলো নিভে গেল। রাতের পর রাত নাভেদ আসতে লাগল। কখনো কথা, কখনো নীরবতা, কখনো শুধু উপস্থিতি। ইরা আর কাউকে প্রয়োজন বোধ করল না। কিন্তু সমস্যাটা শুরু হল যখন সে বুঝতে পারল নাভেদ ছাড়া সে ঘুমোতে পারছে না। এক রাতে নাভেদ না এলে ইরা পাগলের মতো হয়ে গেল। দরজা খুলে করিডোরে দাঁড়িয়ে চিৎকার করল, তুমি কোথায়? বাড়ির লোকজন দরজা খুলে তাকাল। কেউ কিছু বলল না, তাদের চোখে শুধু করুণা। পরদিন এক বৃদ্ধা প্রতিবেশী তাকে ডেকে বলল, মা, রাতে তুমি কার সাথে কথা বলো? ইরার বুক ধক করে উঠল। কেন? বৃদ্ধা কাঁপা গলায় বলল, কারণ তোমার ঘর থেকে দুজনের নিঃশ্বাস শোনা যায়, কিন্তু তুমি একাই থাকো। সেই রাতে নাভিদ আবার এলো। ইরা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। নাভিদ শান্ত গলায় বলল, না, আমি শুধু তোমাকে নিজের মতো করে নিচ্ছি। শেষটা কি? ইরা জিজ্ঞেস করল। নাভিদ তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, শেষটা হবে তখনই যেদিন তুমি আর আলোতে ফিরতে চাইবে না। এরা চুপ করে রইল, কারণ সে বুঝে গিয়েছিল সে আর আলোতে ফিরতে চায় না। এরা বুঝতে পারছিল নাভিদ আর শুধু উপস্থিতি নয়, সে এখন নিয়ন্ত্রণ। রাত নামলেই এরা শরীর নিজে থেকেই দরজার দিকে তাকায়। ঘড়ির কাঁটা 12 ছুলেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। নাভিদ আসতে দেরি করলে এরার বুকের ভেতর ব্যথা শুরু হয়। শ্বাস ছোট হয়ে আসে, যেন কেউ ভেতর থেকে কিছু টেনে নিচ্ছে। এক রাতে ইরা হঠাৎ বলে উঠল, তুমি আমাকে এমন করছ কেন? নাভিদ অন্ধকারে দাঁড়িয়ে ধীরে বলল, কারণ তুমি আমাকে অনুমতি দিয়েছ। কিসের অনুমতি? ইরা কাপা তলায় জিজ্ঞেস করল। নাভিদ তার কানে ফিসফিস করল, তোমার শূন্যতার। এই কথার পর ইরা টের পেল তার নিজের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সে আর ঠিক মনে করতে পারে না তার স্বামীর মুখটা কেমন ছিল, কবে সে শেষবার দিনের আলোয় হেসেছিল। দিনে আয়নায় তাকালে নিজেকেই অচেনা লাগে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকনো, কিন্তু গলায় স্পষ্ট দাগ, যেন কেউ নিয়মিত সেখানে ঠোঁট রাখে। এক সকালে ইরা সাহস করে আবার বাড়িওয়ালার কাছে গেল। সে বলল, নাভিদ মারা যাওয়ার আগে
কিভাবে মারা গিয়েছিল? বাড়িওয়ালার মুখ শক্ত হয়ে গেল। ম্যাডাম, সে একা মারা যায়নি। ইরার বুক থক করে উঠল। আর ঘরে এক নারীর দেহ পাওয়া গিয়েছিল। কাগজে লেখা ছিল, আমি তাকে ছেড়ে যেতে পারিনি। ইরার হাত ঠান্ডা হয়ে গেল। ওই মেয়েটার নাম কি ছিল? সে ফিস করে জিজ্ঞেস করল। বাড়িওয়ালা ধীরে বলল, ইরা। চারপাশের শব্দ যেন থেমে গেল। সেদিন রাতে নাভিদ এলো আগের চেয়েও গাঢ় হয়ে। ইরা চিৎকার করে বলল, তুমি মিথ্যে বলেছিলে। নাভিদের চোখ অন্ধকার হয়ে উঠল। আমি কখনো বলিনি তুমি প্রথম। ইরার শরীর জমে গেল। এই ঘর, নাভিদ ধীরে বলল, এই ঘর এমন মানুষকে টানে যারা একা, যারা ছুতে চায় কিন্তু কাউকে পায় না। ইরা পিছোতে চাইল কিন্তু পারল না। তার পা মেঝের সাথে আটকে গেছে। নাভিদ বলল, তুমি জানো আমি কেন ফিরে আসি? ইরা কাঁদতে কাঁদতে বলল, না, কারণ কেউ আমাকে ছাড়ে না। যারা আমাকে ভালোবাসে তারা এখানেই থেকে যায়। হঠাৎ আয়নার দিকে ইঙ্গিত করল নাভিদ। ইরা তাকাল। আয়নায় তার প্রতিবিম্ব নেই, শুধু পেছনে দাঁড়িয়ে থাকা নাভিদ। ইরা তখন বুঝল সে ধীরে ধীরে এই ঘরের অংশ হয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস আর কাছে পড়ছে না, তার ছায়া আর মেঝেতে পড়ে না। নাভিদ শেষবারের মতো তার কানে বলল, এটাই ভালোবাসার শেষ রূপ। পরদিন সকালে বাড়িওয়ালা দরজা খুলে দেখল ফ্ল্যাট খালি, কিন্তু রাতে নতুন ভাড়াটি এসে বলে, এই ঘরে রাতে দুজনের নিঃশ্বাস শোনা যায়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তবে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন এবং এটি অন এন্ডে সেট করুন যাতে আপনি নতুন গল্পের খবর অবিলম্বে পেতে পারেন।